শরীফ মিমের রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে আসতেই মিম বিছানা থেকে দাঁড়িয়ে লজ্জাবতী লতার মতো লজ্জা পেয়ে মাথায় ঘোমটা টেনে বলল, তুমি হঠাৎ আমার রুমে আসলে, কিছু বলবে? শরীফ মিমের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, হঠাৎ তুই আমাকে তুমি বলছিস? দুদিন পর তুমি আমার স্বামী হবে, তোমাকে এখন কি করে তুই বলি? তুই আমাকে তুই বল কিংবা তুমি বল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর দুই হাতটা ধরে অনুনয় করছি, দয়া করে আমাকে বিয়ে করার বিষয়ে হ্যাঁ বলিস না। কেন, সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুই জানিস না? তোর বাবা আমার মামা হয়, আমি আমার মামাকে কখনো শ্বশুর আব্বা হিসেবে মানতে পারবো না, এটা কোনো ব্যাপারই না, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে যাবে। ছোটবেলায় তুই যখন আমাদের বাসায় যতবার বেড়াতে গেছিস তখন আম্মা প্রতিবারই বলতো, আজকের রাতটা মিমকে তোর পাশে ঘুম পাড়ায়, আজ আর মিম তোর বিছানায় প্রস্রাব করবে না। কিন্তু সকালবেলা কি দেখা যেত, তুই ঠিকই আমার বিছানা ভিজিয়ে দিতি। তুই যেমন পরিবর্তন হতে পারিসনি, তেমনি আমি মামাকে বাবা বলে ডাকা কখনোই পারবো না। তাহলে এখন আমি কি করতে পারি? তুই সোজাসুজি আমার আম্মার কাছে যাবি, তুই আমাকে বিয়ে করবি না, এটা আম্মাকে জানাবি। আচ্ছা ঠিক আছে বলে এই রুম থেকে বের হয়ে গেল। শরীফও পেছন পেছন রুম থেকে বের হয়ে গেল। কফিল উদ্দিন ও আয়েশা বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আয়েশা বেগম বলল, ভাইজান আসলে দেখতে দেখতে ওরা দুজনই বড় হয়ে গেল, ওদের দুজনকে মাশাআল্লাহ দারুণ মানাবে। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো বিয়ের পর ওরা যেন সুখী হতে পারে। মরার আগে আমি আমার মা মরা মেয়ে সুখ দেখে আমি মরতে চাই। এমন সময় শরীফ মিম ড্রয়িং রুমের সামনে এসে মিম পর্দা ফাঁক করে দেখলো তার বাবা ও ফুফু কথা বলছে। শরীফ বলল, এটাই মোক্ষম সময়, সোজা ড্রয়িং রুমের ভেতরে ঢুকে যাবি, তোর বাবার পাশে বসবি, তারপর আম্মাকে আমি যে বলেছি সেই কথাগুলো সব খুলে বলবি। কি বলবো? আরে গর্ধপ, বলবি তুই আমাকে পছন্দ করিস না, আমাকে তুই বিয়ে করতে চাস না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি যাব? যা, তাড়াতাড়ি যা। মিম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। শরীফ ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে উকি মেরে দেখছে মিম কি করে। ভাইজান, আমারও মনের আশা আল্লাহ পূরণ করেছে। আমি তো তোমার কাছে প্রস্তাব দিতে ভয় পেয়েছিলাম, তুমি যে শরীফের জন্য মিমকে মনে মনে ভেবে রেখেছিলে, শুনেই কলিজাটা ভরে গেল। এমন সময় মিম ড্রয়িং রুমে ঢুকে তার বাবার পাশে বসে বলল, ফুফি, মানে তোমার সাথে আমার একটা কথা আছে। মামুনি, কি কথা বলবে? শরীফ আমাকে একটা কথা বলেছে। কি কথা বলেছে তোমাকে? বলবো? বলো। শরীফ বলেছে আমাদের বিয়ের পর আমাকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যেতে চায়। মিমের মুখে এমন কথা শুনে শরীফের মাথার উপর যেন বাজ পড়লো, রাগে ফোঁস করতে লাগলো। আয়েশা বেগম হা হা করে হেসে উঠল। কফিল উদ্দিন বলল, মালদ্বীপ যেতে যত টাকা খরচ হয় আমি দেব, সেটা লুকোচুরি করে বলার কি আছে? শরীফ তো আমাদের সামনে বলতে পারতো, তোরা শুধু মালদ্বীপ না, যেখানে যেতে মন চায় বিয়ের পর সেখানে যাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে কথা বলো, আমি শরীফকে কথাটা জানিয়ে আসি। আয়েশা বেগম বলল, বৌমা, স্বামীর নাম ধরে ডাকতে হয় না, এখন থেকে অভ্যাস করো। আচ্ছা শাশুড়ি আম্মা, বলেই লজ্জা পেয়ে মিম দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম ও কফিল উদ্দিন হা হা করে হেসে উঠল। মিম ড্রয়িং রুমের বাহিরে আসতে শরীফ চিলের মতো ছো মেরে মিমের হাতটি ধরে টান দিয়ে একুরিয়ামের সামনে দাঁড় করিয়ে বলল, তুই কি মানসিক রোগী? তোর কি মাথায় সমস্যা আছে? তুমি যা বললে দুটোই তো এক জিনিস, মানসিক রোগী যা, মাথায় সমস্যাও তা। কথা ঘুরানোর চেষ্টা করবি না, তোকে বললাম কি আর তুই করলি কি? কি করলাম? তুমি যা বলেছো তাই তো বললাম। মিম, মাথার মেজাজ খারাপ করিস না, তোকে কি আমি হানিমুনের কথা বলেছি, মালদ্বীপে যাওয়ার কথা বলেছি? তোমার ইদানিংকাল ভুলমন হয়েছে, তুমি কি সবকিছু মুহূর্তের মধ্যে ভুলে যাও? তাহলে কলিকাতা হারবালের সাথে দেখা করতে পারো। মিম, আমার সাথে নাটক করিস না, তোকে বললাম তুই আম্মার কাছে সুন্দর করে বলবি তুই আমাকে পছন্দ করিস না, আমাকে তুই বিয়ে করতে চাস না, কিন্তু তুই এটা কি বললি? আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যেতে চাই, তাহলে আমার শাশুড়ি আম্মার কাছে মিথ্যে কথা বলবো কেন? বলেই মুচকি হেসে দৌড়ে তার বেডরুমে চলে গেল। শরীফ রাগে ফোঁস করতে লাগলো, কিরে তুই সকাল সকাল এখানে ডেকেছিস কেন? তোর সাথে জরুরি কথা আছে বলেই তো ডেকেছি, মোবাইলে বলতে পারতি। মোবাইলেও নাকি এখন গোয়েন্দাগিরি চলে, তাই গোপন খবর ওপেন বলতে চায় না। মুখের কাছে কানটা এগিয়ে নিয়ে আয়, গোপন কথাটা তোর কাছেই প্রকাশ করি। সাজ্জাদ শরীফের মুখের কাছে কান বাড়িয়ে দিল। শরীফ ফিসফাস করে কি যেন বলল। হঠাৎ সাজ্জাদ চমকে উঠে বলল, না না, রিস্কের কাজ আমি করতে পারবো না। শরীফ সাজ্জাদের হাত ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, দোস্ত, তোর কাছে আমার জীবন মরণ, তুই যদি আমার এই কাজটা করে না দিতে পারিস তাহলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। ছেলেরা বিয়ের আগে খুশিতে নাচে, আর তুই চাস মরতে? প্লিজ দোস্ত, কোনো কথা না বলে আমার কাজটা করে দে। আমার মাথায় ধরে না, এই হিটলারি বুদ্ধি তুই কোত্থেকে পেলি? দোস্ত, কোত্থেকে পেয়েছিস সেটা বড় কথা না, কাজটা একটু করে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারি, এখন আসি, বাসায় আমার কাজ আছে। সাজ্জাদ বাসার দিকে চলে গেল। শরীফ মনে মনে বলল, কাজটা যদি ঠিক মতো হয় তাহলে কেল্লা ফতে। বিকেলবেলা কলিং বেলের শব্দে মিম দরজা খুলতে কান্না করতে করতে এক বোরখা পরা মহিলা বাসার ভেতরে প্রবেশ করলো। মিমকে বলল, আপনার নাম কি মিম? হ্যাঁ, আমার নাম মিম, কিন্তু আপনি কে? আমার নাম অভাগী কারিমা, শরীফের প্রেমিকা। মিম অবাক হয়ে গেল, কলিজার ভিতর যেন অজানা একটা ভয় কামড় মারলো। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আপনি কি বলছেন? আপনি শরীফের প্রেমিকা? আবারও ন্যাকা কান্না করতে করতে বলল, বিশ্বাস করেন বোন, ও আমাকে নিয়ে কয়েকবার হোটেলে গিয়েছে, ওর বাচ্চা আমার গর্ভে, আর এদিকে ও নাকি আপনাকে বিয়ে করতে চাচ্ছে আগামীকাল। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, ও বিয়ে করার আগে আমি আত্মহত্যা করব। মহিলার মুখে এমন কথা শুনে মিমের মাথা যেন ঘুরছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ
হঠাৎ চোখ পড়ল মেয়েটির পায়ে, তার পায়ে ছেলেদের জুতো। বুদ্ধিমতী মেয়ে মিমের আর বুঝতে বাকি রইল না এটা কোনো মেয়ে না, এটা ছেলে। মিম বলল, আচ্ছা আপু, আমি বুঝতে পারছি আপনার কষ্ট। আপনি যদি চান তাহলে আমি শরীফকে বিয়ে করব না। আপনি অনেক ভালো। আপনি কি সত্যি বলছেন আপনি শরীফকে বিয়ে করবেন না? আমি কথা দিচ্ছি আপনার গর্ভে যখন শরীফের বাচ্চা তখন আমি শরীফকে বিয়ে করব না। আচ্ছা আপু, আপনার মোবাইল নাম্বারটা একটু দেয়া যাবে? আমি ফুফুকে ফোন করে আমাদের বিয়েটা ক্যান্সেল করব। মেয়েটি হাতে থাকা মোবাইলটি মিমের হাতে দিল। মিম হাতে মোবাইলটা নিয়ে কল করার ফান করে মেয়েটিকে হাতের ইশারা দিয়ে আস্তে আস্তে গেস্ট রুমের দিকে নিয়ে চলে গেল। বোরকা পরা মেয়েটি মিমের পিছু পিছু গেস্ট রুমের সামনে আসলো। মিম বলল, আপনি ভেতরে বসুন, আমি ফুফুর সাথে কথা বলছি। সরল মনে বোরকাওয়ালি রুমের ভেতরে প্রবেশ করতে বাহির থেকে দরজা টান দিয়ে মিম দরজা লক করে দিল। দরজা বন্ধ করতে দেখে তাড়াহুড়ো করে বোরকা খুলে সাজ্জাদ দরজায় ধাক্কা দিতে লাগলো। মিম বাহিরে দাঁড়িয়ে হাসছে। ভেতর থেকে সাজ্জাদ বলল, প্লিজ মিম, তুমি আমাকে ভালো করে চেনো। আমি শরীফের একমাত্র প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সাজ্জাদ। বন্ধুর জন্য তোমার কাছে এসেছিলাম ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। মিম বাহির থেকে বলল, কিন্তু এই ষড়যন্ত্রের কারণ কি সাজ্জাদ ভাই? কারণটা খুব সোজা, ও তোমাকে বিয়ে করতে চায় না। তোমার বাবাকে সে শ্বশুর আব্বা হিসেবে মানতে পারছে না। তার মানে আপনি দালালি করতে এসেছিলেন, তাই তো? আহা, বন্ধুর বিপদে বন্ধুই আসবে, এটাই তো স্বাভাবিক। প্লিজ মিম, তুমি আমাকে ছেড়ে দাও। সাজ্জাদ ভাই, আমি তো সেটাই বলি, আপনি এখন বিপদে আছেন, আপনার বিপদে আপনার বন্ধু আসবে, আপনাকে উদ্ধার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজ আর আপনার বন্ধু আসতে পারবে না। আগামীকাল আমাদের বিয়ে হবে, তারপর যখন বাসর রাত পার করব তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। বলেই মিম তার রুমের দিকে চলে গেল। এদিকে সাজ্জাদ দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, চিৎকার করে মিমকে ডাকতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা। বেডরুমে অস্থির হয়ে পায়চারি করছে শরীফ, কারণ সাজ্জাদের মোবাইলে কল ঢুকছে, কিন্তু সাজ্জাদ কল রিসিভ করছে না। বড় টেনশনে পড়ে গেল শরীফ, কি হয় না হয় কিছুই বুঝতে পারছে না। পরের দিন সবার চাপাচাপিতে বাধ্য হয়ে বিয়ে করতে হলো মিমকে। কাজী সাহেব যখন রেজিস্ট্রি খাতায় সাইন করতে বলছিল তখনও শরীফ রাজি ছিল না, সাইন করতে বিলম্ব করছিল, কিন্তু মায়ের এক ধমকে সাইন করতে বাধ্য হলো। কাজী সাহেব মোনাজাত তুললো। মোনাজাতে সবাই সবার জন্য দোয়া করলো। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে মিম। আজ তার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। ছোটবেলা থেকে যাকে ভালোবাসতো আজ তারই সাথে তার বিয়ে হয়েছে। সবার চাপাচাপিতে বিয়েতে রাজি হলেও বাধ্য হয়ে শরীফ বাসর ঘরে ঢুকতেই মিমের দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত হলেও খাটের পাশে তাকাতেই চমকে উঠল। হাত পা মুখ বাঁধা অবস্থায় খাটের পাশের নিচে বসিয়ে রেখেছে তার প্রাণপ্রিয় বন্ধু সাজ্জাদকে। সাজ্জাদ শরীফকে দেখে আ করতে লাগলো। শরীফ দৌড়ে বন্ধুর কাছে আসলো। হাত খুলে মুখ খুলতেই সাজ্জাদ কাঁদো কাঁদো হয়ে বলল, দোস্ত, শেষ পর্যন্ত মিমকে বিয়ে করলি, কিন্তু মাঝখান থেকে আমাকে 2 দিন বন্দি কারাগারে অসহ্য যন্ত্রণায় ভোগ করতে হলো। পায়ের বাঁধনটা খুলে সাজ্জাদ দাঁড়ালো। শরীফ বুঝতে পারলো এই সবই মিমের কারসাজি। মিম, তুই আমার বন্ধুকে 2 দিন আটকে রেখেছিস কেন? ওর হাত পা বেঁধেছিস কেন? তুমি এমন করে কথা বলছো কেন স্বামী? উনি বোরকা পরে এসে তোমার স্ত্রী দাবি করেছে। তোমার সন্তান নাকি উনার গর্ভে, কিন্তু উনি ভুলে গিয়েছিল উনার গর্ভে সন্তান থাকলেও পায়ে পুরুষ মানুষের জুতো ছিল, তাই 2 দিন একটু আপ্যায়ন করলাম। সাজ্জাদ বলল, এই মেয়ে ভেরি ডেঞ্জারাস। যতটুকু বুঝলাম ও তোর পিছু কোনোদিনও ছাড়বে না। যে সাজাটা আমি পেয়েছি সেই সাজা পেতে না চাইলে তাড়াতাড়ি বাসর ঘরে বিছানায় ওঠ। আমি বাড়িতে চললাম। ভাবি, আমার মোবাইলটা কি দেওয়া যাবে? মিম বালিশের কাছ থেকে মোবাইলটি বের করে সাজ্জাদের হাতে দিয়ে বলল, বাচ্চা ডেলিভারি হলে খবর দিয়ে আমি মিষ্টি নিয়ে আপনারা শরীফের বাচ্চা দেখতে যাব। মিমের মুখে এমন কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, যার সাথে যার জোড়া লেখা আছে 7 সমুদ্র পাড়ি দিয়ে তার কাছে আসতে হবে। হয়তো সে কারণেই শরীফ চেষ্টা করেও মিমকে দূরে সরিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত বিয়ে হলো, আজ বাসরও হবে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, আর গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।